কল্পনা করুন, মাঝরাতে সীমান্তের কোনো নদী পার হতে গিয়ে হঠাৎ দেখলেন আপনার সামনে ভেসে উঠেছে এক বিশালাকার কুমির, কিংবা পায়ের নিচে কিলবিল করছে বিষধর সাপের দল। এটি কোনো হরর সিনেমার দৃশ্য নয়, বরং ২০২৬ সালে এসে ভারত বাংলাদেশ সীমান্তের রূঢ় বাস্তবতা হতে চলেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া এক্সপ্রেসের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বিএসএফ এখন সীমান্তে প্রাকৃতিক ঢাল হিসেবে কুমির ও সাপ মোতায়েনের পরিকল্পনা চালাচ্ছে। কিন্তু কেন? বামপন্থী মিডিয়া বলছে এটি স্রেফ অনুপ্রবেশ ঠেকানোর কৌশল। অন্যদিকে ডানপন্থী মিডিয়া একে দেখছে ভারতের সার্বভৌমত্ব রক্ষার মোক্ষম অস্ত্র হিসেবে। আর আসল সত্য আজ আমরা উন্মোচন করব দিল্লির সেই গোপন অপারেশনাল মেসেজ, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে এক ধাক্কায় মধ্যযুগীয় নিষ্ঠুরতায় ফিরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের এক বিশাল অংশের নদী, খাল আর দুর্গম জলাভূমি। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই দীর্ঘ সীমান্তের বড় একটি অংশে কাঁটাতারের বেড়া দেওয়া অসম্ভব। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সীমান্তের দুর্বল এলাকাগুলোতে নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা খোঁজা হচ্ছে। গত ২৬শে মার্চ বিএসএফ এর পূর্বাঞ্চলীয় ও উত্তর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে পাঠানো একটি বিশেষ বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব নদীপথ বা পাহাড়ি ছড়ায় বেড়া দেওয়া যায় না, সেখানে অপারেশনাল প্রয়োজনে সাপ বা কুমিরের মতো প্রাণীর ব্যবহার করা সম্ভব কিনা তা যাচাই করতে হবে। প্রায় ৬,২০০ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করা বিএসএফ সদস্যদের একটি বড় অংশ অন্য নিরাপত্তা কাজে ব্যস্ত থাকায় এবং অনেক সদস্য বয়সের ভারে আগের মতো সক্ষম না হওয়ায় প্রকৃতিকে পাহারাদার বানানোর এই প্রাচীন কৌশল এখন বাস্তব নীতির টেবিলে উঠে এসেছে। সবচেয়ে বড় চমকটি এসেছে ঠিক তখনই, যখন গত ১.৫ বছরের চরম কূটনৈতিক টানাপোড়েন পেরিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক রিস্টার্ট দেওয়ার লক্ষ্য নিয়ে আজ ৭ই এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। BDNews24.com এর তথ্য অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটিকে একটি শুভেচ্ছা সফর বললেও এর গুরুত্ব এবং টাইমিং নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। গত ১.৫ বছর ধরে দুই দেশের সম্পর্কে যে শীতলতা এবং আস্থাহীনতা তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ এই সফর। কিন্তু প্রশ্ন হলো, যখন সীমান্তে বিএসএফ এর এই সরীসৃপ বাহিনী মোতায়েনের পরিকল্পনাটি কাগজে কলমে পরীক্ষা করা হচ্ছে, তখন এই রিস্টার্ট সফর কতটা ফলপ্রসূ হবে? একদিকে দিল্লির দাবি করছে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী, অন্যদিকে সীমান্তে বিষধর সাপ ও কুমির ছাড়ার মতো সংবেদনশীল প্রস্তাব কেন ঠিক এই মুহূর্তে সামনে এলো? এটি কি দিল্লির কোনো সুদূরপ্রসারী কৌশল, নাকি সীমান্ত সুরক্ষার এক নিষ্ঠুর বাস্তবতা? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও, যা ইঙ্গিত দিচ্ছে যে আলোচনার গভীরতা কেবল শুভেচ্ছার মধ্যেই সীমাবদ্ধ নেই। আলোচনার টেবিলে থাকছে ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন, যার মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এছাড়া তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ এবং ভারতে অবস্থানরত অপরাধীদের প্রত্যর্পণের মতো হাই স্টেক ইস্যুগুলো এই সফরের মূল কেন্দ্রবিন্দু। তবে সাধারণ মানুষের মধ্যে বড় কৌতূহলটি হলো, দিল্লি কি সত্যিই সীমান্তে প্রাকৃতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে যাচ্ছে? বিএসএফ এর এই প্রস্তাবটি কি নিছকই একটি পরীক্ষামূলক আইডিয়া, নাকি বাংলাদেশের উপর একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির পরিকল্পনা? একদিকে যখন সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে, অন্যদিকে সীমান্তে কুমির আর সাপের আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরস্পর বিরোধী অবস্থান দুই দেশের কূটনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। পর্দার আড়ালে কি তবে কোনো বড় ধরনের দর কষাকষি চলছে, যার বিনিময় হিসেবে এই অদ্ভুত নিরাপত্তা কৌশলকে সামনে আনা হয়েছে? আজকের এই দিল্লি সফরে নির্ধারণ করবে আগামীর সম্পর্কটি কি আস্থার হবে, নাকি অবিশ্বাসের এক নতুন সমীকরণে আটকা পড়বে। এই সংঘাতের গভীরে গেলে দেখা যায় এটি আর কেবল সীমান্ত পাহারার বিষয় নয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকটি এমন এক সময় হচ্ছে যখন সীমান্তের নদীগুলোতে কুমির ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, প্রযুক্তি বসাতে সময় এবং অর্থ লাগে, কিন্তু প্রকৃতি সবসময় হাতের কাছেই থাকে। তবে এই পরিকল্পনার সবচেয়ে বড় চাপ পড়বে সীমান্তের সাধারণ মানুষের ওপর। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মানুষের জীবনযাত্রা
যাত্রা পানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জেলে নদীতে মাছ ধরেন, কৃষক জমিতে কাজ করেন, আর শিশুরা স্কুলে যেতে নদী পার হয়। ভারতের অংশে ছাড়া কুমির বা সাপ খুব সহজেই স্রোতের টানে বাংলাদেশের জনপদে চলে আসতে পারে। এটি সরাসরি জননিরাপত্তার ঝুঁকি। এখানেই সবচেয়ে বড় গোপন আশঙ্কার কথা, যা বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্য খাতের জন্য হুমকি। বাংলাদেশে বর্তমানে অ্যান্টিভেনমের চরম ঘাটতি রয়েছে। যদি সীমান্ত এলাকায় হঠাৎ বিষধর সাপের সংখ্যা বেড়ে যায় বা নতুন প্রজাতির সাপ ছড়িয়ে পড়ে, তবে চিকিৎসা ব্যবস্থার উপর চাপ দ্রুত বাড়বে। সময়মতো চিকিৎসা না পেলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ এবং সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে, যেখানে মানুষের জীবন সরাসরি পানির উপর নির্ভরশীল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মতে, জুলাই অভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্ক থমকে গিয়েছিল। 1996 সালের 12 ডিসেম্বর সই হওয়া 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরে এই চুক্তির নবায়ন নিয়ে আলোচনা হবে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশনে আয়োজিত সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে এই সফরটি মূলত একটি বরফ গলানোর চেষ্টা। কিন্তু সীমান্তে বিএসএফের এই নতুন পদক্ষেপ সেই বরফ গলানোর পথকে আরও পিচ্ছিল করে তুলছে কিনা সেটাই বড় প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশ ও আন্তর্জাতিক আইনের প্রশ্ন। কোনো এলাকার ভূমি কৃত্রিমভাবে কুমির বা সাপ ছাড়া হলে স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে, খাদ্য শৃঙ্খল বদলে যেতে পারে। এটি আন্তর্জাতিক মানবাধিকার ও পরিবেশ আইনের আলোচনায় উঠে আসতে পারে। ভারতের পক্ষ থেকে এটিকে অপারেশনাল প্রয়োজন বলা হলেও এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এক চরম প্রাকৃতিক আগ্রাসন হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি এখন এতটাই সংবেদনশীল যে সীমান্তের নদী বা বিল কোনো দেশের সীমারেখা মানছে না। বিএসএফের এই ভাবনাটি আর গল্পের পর্যায়ে নেই, এটি এখন বাস্তব নীতির টেবিলে। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ভারতের শাখার সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো অতিরঞ্জিত প্রচারণার অভিযোগ তুলেছে, আবার বাংলাদেশ সরকার বলছে ভারত সত্য গ্রহণ করতে পারছে না। এই আস্থাহীনতার মাঝেই সাপ ও কুমিরের পরিকল্পনাটি আগুনে ঘি ঢেলেছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে তা কেবল অনুপ্রবেশকারী নয়, বরং সাধারণ মানুষের জীবনের জন্য এক ভয়ঙ্কর হুমকিতে রূপ নেবে। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটি হলো, অনেক বিশেষজ্ঞ বলছেন বিএসএফের এই সাপ ছাড়ার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ সরকার সীমান্তে বেজি বা মঙ্গুস লালন পালনের উদ্যোগ নিতে পারে। বিষধর সাপের উপদ্রব থেকে বাঁচতে এটি হতে পারে এক প্রাকৃতিক সমাধান। কল্পনা করুন, দুই দেশের সীমান্তে সাপ ও বেজির এক অদ্ভুত লড়াই দেখতে পাবে দুই দেশের বাসিন্দারা। এটি কেবল কল্পনা নয়, বরং নিরাপত্তা বনাম মানবিক ঝুঁকির এক নতুন সমীকরণ। কেন এই পরিকল্পনা? সহজ ভাষায় এটি একটি ফিয়ার সাইকোলজি। ভারত চায় না সীমান্তে বিপুল জনবল ব্যয় করতে, তাই তারা প্রকৃতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। লাভ হচ্ছে কার? লাভ হচ্ছে সেই সব শক্তির যারা চায় দুই দেশের সম্পর্ক সবসময় একটি অস্থিরতার মধ্যে থাকুক। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের রিস্টার্ট সফরটি সফল করতে হলে দিল্লিকে এই ধরনের বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসতে হবে। অন্যথায় বাংলাদেশ প্রথম নীতি সামনে রেখে ঢাকা তার সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানে যেতে পারে। সম্পর্ক নতুনভাবে শুরুর ক্ষেত্রে কোন পথে যাবে সেটা এই সফরের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। সবচেয়ে বড় প্রশ্ন, কেন মূলধারার অনেক মিডিয়া বিএসএফের এই পরিকল্পনার পরিবেশগত ঝুঁকি নিয়ে কথা বলছে না? BDNews24.com এর রিপোর্ট অনুযায়ী গঙ্গা চুক্তির নবায়ন যতটা জরুরি, সীমান্তের এই নিরাপত্তা কৌশলও ততটাই গুরুত্বপূর্ণ। দিল্লির দিক থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চাপ যেমন আছে, তেমনি ঢাকার দিক থেকে সীমান্ত হত্যার বিচার এবং পানির হিস্সা আদায়ের চাপও বাড়ছে। এই পাল্টাপাল্টি চাপের মুখে সাপ ও কুমিরের পরিকল্পনাটি মূলত একটি ডাইভারশন কিনা তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। প্রকৃতি কি সত্যিই সীমান্তের প্রহরী হতে পারে, নাকি এটি কেবল সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার এক বাহানা? পররাষ্ট্রমন্ত্রীর এই রিস্টার্ট সফর কি পারবে সীমান্তে শান্তির গ্যারান্টি দিতে, নাকি কুমির আর সাপের কামড়ই হবে আগামীর সীমান্ত সম্পর্কের নতুন ইতিহাস? সম্পর্কে কি আসলেই নতুন শুরু হবে, নাকি অবিশ্বাসের দেয়াল আরও উঁচু হবে? আপনার কি মনে হয়, এই অদ্ভুত পরিকল্পনাকে আদৌ বাস্তবায়িত হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান।